আজকে আমার আলোচনার টপিক হলো আবর্তন, বিবর্তন, সমাবিবর্তন বলতে কি বুঝি এবং তাদের নিয়মগুলি কি কি, কোন বচনের আবর্তন কি হবে তা নিয়ে আলোচনা। তাহলে আমার আলোচ্য বিষয় হলো আবর্তন, বিবর্তন, সমবিবর্তন এবং সত্য মিথ্যা। তো প্রথমত আবর্তন বলতে যে অমাধ্যম অনুমানে উদ্দেশ্য বিদেহ স্থান পরিবর্তন করে গুণের পার্থক্য হতে পারে, সেই অমাধ্যম অনুমানকে বলা হয় আবর্তন। আবর্তনের নিয়ম কয়েকটা নিয়ম আছে, যেমন বাক্য বা হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে। হেতুবাক্যের সিদ্ধান্ত হেতুবাক্যের সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসাবে বসবে। গুণ একই থাকবে, শুধু পরিমাণের পার্থক্য হতে পারে। আর যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয় তাহলে সেক্ষেত্রে অবৈধ দোষ হবে। যেমন এবচনের আই কনভার্সন অফ প্রপোজিশন, এবচনের আবর্তন আই, ই বচনের আবর্তন হবে ই বচন, আই বচনের আবর্তন হবে আই বচন, ও বচনের আবর্তন সম্ভব নয়। তো প্রশ্ন হলো, ও বচনের আবর্তন কেন সম্ভব নয়? প্রুভ দ্যাট প্রপোজিশন অফ ও ক্যান নট বি কনভার্টেড। তো ও বচনে আবর্তন কেন সম্ভব নয়? যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারে না। তো ও বচনের আবর্তন যদি আমরা ও বচন করি তাহলে সমস্যাটা এখানে হয় যে ও বচন, সাপোজ এক্সাম্পল, সাম এস আর নট পি। ও বচনের আবর্তন যদি আমরা ও বচন করি তাহলে সিদ্ধান্তটা দাঁড়ায় যে সাম পি আর নট এস। তাহলে হেতুবাক্য এস উদ্দেশ্যপদ হওয়াতে ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে এসে এটা বিদেহ হওয়াতে সাম পি আর এস বিদেহ হওয়াতে তখনই ব্যাপ্য হয়েছে। কারণ আমরা জানি ও বচনে উদ্দেশ্য বিদেহ পদ ব্যাপ্য। তো ও বচনের আবর্তন ও বচন করলে তাহলে যে হেতুবাক্যের যে উদ্দেশ্য পদ এস, সিদ্ধান্তে উদ্দেশ্য পদ পি হলো কিন্তু বিদেহ পদ এস হলো। তো সিদ্ধান্তে এসে বিদেহ জায়গাতে যখনই এস চলে যায় তখনই সেখানে ব্যাপ্য হয়েছে। তো এখানে আবর্তনের নিয়মটি লঙ্ঘন করা হয়েছে, কারণ হেতুবাক্যের যে পদ ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে। ও বচনের আবর্তন হলে সেক্ষেত্রে এই দোষ দেখা দেয়। তাহলে ও বচনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়, সেজন্যই এই বচনের আবর্তন সম্ভব না, ও বচনে আবর্তন সম্ভব না।
তো ওবচনের আবর্তন যদি এব হয় তাহলে আবর্তনের নিয়ম লঙ্ঘন হবে। যেমন বলা হয়েছে আবর্তনের নিয়মে গুণের কোনো পার্থক্য হবে না, অর্থাৎ নৈনত্বক বচন হলে সেই নৈনত্বক বচনের আবর্তনও নৈনত্বক বচন হবে। তো নেগেটিভ বচনের আবর্তন নেগেটিভই হবে। তো সেক্ষেত্রে সদর্থক বচন হলে আবর্তনও সদর্থক বচন হবে, নৈনত্বক বচন হলে আবর্তনও নৈনত্বক বচন হবে। তো গুণ সর্বক্ষেত্রে আবর্তনের নিয়ম। তাহলে গুণ একই থাকবে, শুধু পরিমাণের পার্থক্য হবে আবর্তন নিয়ম। তো সেক্ষেত্রে একটি নৈনত্বক বচন অন্যটি সদর্থক বচন এরকম আবর্তন হবে না। তো সেই জন্যেই ও বচনের আবর্তন এ বচন হবে না, ও বচনের আবর্তন ই বচনও হবে না, কেননা ই বচনের উভয় পদই ব্যাপ্য। ও বচনের হলো একটি পদ ব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য, উদ্দেশ্যপদ অব্যাপ্য। তো উদ্দেশ্যপদ অব্যাপ্য হওয়াতে যখনই আমার তো ও বচনের আবর্তন ই করা হলে তো উদ্দেশ্য পদ ও বচনের অব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তে ই বচনে যখন বিদেহতে আসবে তখন সেক্ষেত্রে ব্যাপ্য হবে। তো এক্ষেত্রে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হবে, কারণ আবর্তনের নিয়ম অনুসারে আমরা জানি যে যে পদ যুক্তিবাক্যে বা হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারে না। তো ও বচনে আবর্তন ই বচনও করা যাবে না, ও বচনে আবর্তন আই বচনও করা যাবে না, কারণ এখানে গুণ পার্থক্য আছে। যেমন একটা সদর্থক বচন একটা নৈনাত্মক বচন, তো তাহলে ও বচন আর আই বচনের ক্ষেত্রেও আবর্তন সম্ভব নয়, মানে ও বচনের আবর্তন আই করলে ও হবে না। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে ও বচনের আবর্তন কোনো মতেই সম্ভব নয়। আবর্তনের নিয়মের ক্ষেত্রে সেটা কোনো আবর্তনের নিয়মই দেখা যাচ্ছে যে আবর্তনের নিয়ম লঙ্ঘন করছে, সুতরাং ও বচনে আবর্তন সম্ভব নয়। তো অভার্সন মানে বিবর্তন, বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহের স্থান পরিবর্তন হবে না, শুধু বিদেহ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বসবে, এবং গুণের পার্থক্য হবে, পরিমাণের কোনো পার্থক্য হবে না। গুণের পার্থক্য হবে, পরিমাণের কোনো পার্থক্য হবে না। তো এই হচ্ছে বিবর্তনের নিয়ম। তো বিবর্তনের ক্ষেত্রে যেমন অভার্সন অফ প্রপোজিশন, এ বচনের বিবর্তন হবে ই বচন, ই বচনের বিবর্তন হবে এ বচন, আই বচনের বিবর্তন হবে ও বচন, ও বচনের বিবর্তন হবে আই বচন। তাহলে আমরা বুঝতে পারছি যে ও বচনের বিবর্তন হবে আই বচন। তাহলে আমরা বুঝতে পারছি যে বিবর্তনের ক্ষেত্রে পরিমাণের কোনো পার্থক্য হচ্ছে না, শুধু গুণের পার্থক্য হচ্ছে। যেমন এ বচন থেকে বিবর্তিত হয়ে ই বচন হচ্ছে, তাহলে এক্ষেত্রে পরিমাণ একই থাকছে, কারণ এ বচনও সামান্য বচন, ই বচনও সামান্য বচন। আবার আই বচন ও বচনে পরিবর্তিত হয়ে যথাক্রমে তাহলে পার্টিকুলার থেকে পার্টিকুলার বচনে বিবর্তিত হচ্ছে, যেমন যথাক্রমে ও বচন আই বচন হচ্ছে, আই বচন ও থেকে বিবর্তন হয়ে ও বচন থেকে বিবর্তন হয়ে আই বচন হচ্ছে। তো এইভাবে আমরা দেখছি যে বিবর্তনের নিয়ম এবং বিবর্তনের ভার্সন অফ প্রপোজিশনগুলি আমরা দেখে নিয়েছি। এখন কন্ট্রাপোজিশন আমরা কি বুঝি? অভার্সন, কনভার্সন, অভার্সন। প্রথমে আমরা বিবর্তন
করব, বিবর্তন থেকে আবর্তন করব, আবর্তনের আবার বিবর্তন করব। এইভাবে আমরা কন্ট্রাপোজিশন পাই। এ বচনের কন্ট্রাপোজিশন মানে সমবিবর্তন হলো এ বচন, ই বচনের সমবিবর্তন হলো ও বচন, আই বচনের সমবিবর্তন নেই এবং ও বচনের সমবিবর্তন ও বচন। তাহলে এক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ স্থান পরিবর্তন হবে, আবার উদ্দেশ্য বিদেহ বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বসবে। এই হলো প্রথমত সমবিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ স্থান পরিবর্তন হবে এবং দ্বিতীয়ত উদ্দেশ্য এবং বিদেহ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে এসে বসবে। তাহলে এটা হলো সমবিবর্তন। তো এখন আমরা আলোচনা করব সত্য এবং মিথ্যা বচনের সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। ট্রুথ অ্যান্ড ফলসহুড অফ প্রপোজিশন। তো আমরা ইফ অল সাইন, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। ইফ অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট ইজ ট্রু, what may be inferred about the truth and falsehood of the following proposition? তো নিম্নলিখিত বাক্যগুলি যেমন সাম নন পেসিফিস্ট আর সোশ্যালিস্ট, নো সোশ্যালিস্ট আর নন পেসিফিস্ট, সাম সোশ্যালিস্টস আর নট নন পেসিফিস্ট, অল সোশ্যালিস্ট আর নট। প্রথমত আমাদের জানতে হবে তাহলে পেসিফিস্ট। প্রথমত আমরা জানতে হবে যে এ ই আই ও বচনে সত্য হলে নিম্নলিখিত বাক্যগুলি বা কোন কোন বচনগুলি সত্য এবং কোন কোন বচনগুলি মিথ্যা। তো এ বচন যদি সত্য হয়, যদি এ বচন সত্য হয় তাহলে আমরা নিম্নলিখিত বাক্যগুলি যেমন ই বচন কি হবে, এ বচন কি হবে, আই বচন কি হবে, ও বচন কি হবে। তাও একটা টেবিলের আকারে দেওয়া আছে, সেগুলি তোমরা জেনে নেবে। তো আমি সাধারণত বলছি এখানে যে এ বচন যদি সত্য হয় তাহলে কোন কোন বচন সত্য, কোন কোন বচন মিথ্যা। যেমন এ বচন যদি সত্য হয়, এ বচন আবার কি হবে, অভিন্ন। ই বচন হবে মিথ্যা, আই বচন হবে সত্য, ও বচন হবে মিথ্যা। আবার ই বচন যদি সত্য হয় তাহলে নিম্নলিখিত বাক্যগুলি বা বচনগুলি কি হবে। ই বচন যদি সত্য হয় তাহলে ই বচন হবে অভিন্ন, এ হবে মিথ্যা, আই হবে মিথ্যা এবং ও বচন হবে সত্য। আবার আই বচন যদি সত্য হয় তাহলে নিম্নলিখিত বাক্যগুলি কী হবে। যেমন আই বচন যদি সত্য হয় তাহলে আই বচন হবে অভিন্ন বা সত্য, ই বচন হবে মিথ্যা, এ বচন হবে ডাউটফুল মানে সংশয়পূর্ণ বা অনিশ্চিত, ও বচন হবে অনিশ্চিত বা সংশয়াত্মক। আবার ও বচন যদি সত্য হয় তাহলে ও বচন হবে অভিন্ন বা সত্য, আই বচন হবে সংশয়াত্মক, ই বচন হবে সংশয়াত্মক, এ বচন হবে মিথ্যা। তো এইভাবে আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। তো সত্য মিথ্যা নির্ণয় করার আগে একটা বিষয় জানতে হবে আমাদের, যে যুক্তিবাক্য যেটাকে সত্য ধরা হয়েছে বা মিথ্যা ধরা হয়েছে, হ্যাঁ, যে যদি ওই বচনটি সত্য হয় বা ওই বচনটি মিথ্যা হয় তাহলে ওই মেন বচনটাকে, যে বচনটাকে সত্য ধরে আমরা নিম্নলিখিত বচনগুলি সত্য মিথ্যা নির্ণয় করব। আবার যে বচনটি ধরে আমরা নিম্নলিখিত বচনগুলি সত্য মিথ্যা নির্ণয় করব, বা যদি যে বচনটাকে ধরবো ওই বচনটা যদি মিথ্যা ধরে করা হয়
যদি বলা হয় যে এই বচনটা মিথ্যা, তাহলে নিম্নলিখিত বচনগুলি কি? তো মূল কথা, যে বচনকে সত্য বা মিথ্যা ধরে নিম্নলিখিত বচনগুলি সত্য মিথ্যা নির্ণয় করব, সেই বচনের যে উদ্দেশ্য এবং বিদেহ, সেই উদ্দেশ্য বিদেহ সঙ্গে নিম্নলিখিত বাক্য বা বচনের উদ্দেশ্য বিদেহকে এক করে নিতে হবে বা সেম করে নিতে হবে। উদ্দেশ্য যদি ওই বচনে বা যে বচনকে আমরা সত্য ধরে করব, ওই বচনের উদ্দেশ্য পদ যদি সুশীলিষ্ট হয়, তাহলে নিম্নলিখিত বচন 1 নম্বর যেমন নন পেসিফিস্ট আছে, এখানে হবে সোশ্যালিস্ট আনতে হবে। তো সোশ্যালিস্ট আনতে হবে এবং বিদেহর জায়গাতে পেসিফিস্ট হতে হবে। তো এইভাবে উদ্দেশ্য বিদেহকে মিলিয়ে আমরা সত্য মিথ্যাত্ব পরে আমরা বলবো এই বচনটা সত্য হলে এই বচনটা হবে সত্য বা মিথ্যা। তো এই ক্ষেত্রে আমরা যে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট ইজ ট্রু। তো what may be inferred about the truth and falsehood of the following proposition? 1 নম্বরে আছে যেমন সাম নন পেসিফিস্ট আর সোশ্যালিস্ট। তো এটাকে আমরা প্রথমে আবর্তন করব। সাম সোশ্যালিস্ট আর বিবর্তন করব, কারণ নন পেসিফিস্টটা উঠে যাবে, এখানে পেসিফিস্ট আনতে হবে। বচনের বিবর্তন হলেই ননটা উঠে যাবে। তো ও বচন হবে আই বচনের বিবর্তন, তো ও করলাম। তো সাম সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট, তাহলে উদ্দেশ্য এবং বিদেহ এক হয়ে গেছে উপরে, তাহলে উদ্দেশ্য বিদেহকে আমরা এক করে নিয়েছি। এই ক্ষেত্রে অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট, এটা এই বচনের সাথে সাম সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট, এটা উদ্দেশ্য বিদেহ এক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন বলবো যে এ বচন যেমন অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট যদি সত্য হয়, তাহলে ও আই বচনের আবর্তনের বিবর্তন রূপ, যেমন ও বচন সাম সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট, বচনটি হবে মিথ্যা। তো আমরা এ বচনটি যদি সত্য হয়, তাহলে আই বচনের আবর্তনের বিবর্তন ও বচন হবে মিথ্যা। এইভাবে আমরা লিখব। আবার সংক্ষিপ্তভাবে যদি আমরা লিখি, সুতরাং এ বচন যদি সত্য হয়, তাহলে ও বচন হবে মিথ্যা। এভাবে আমরা লিখতে পারি। তো এইভাবে থেকে এইভাবে সবচেয়ে বেটার যে এ বচন যদি সত্য হয়, এই বচনটা আমরা উল্লেখ করে দেব, বচনটা অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট। তো এটা যদি সত্য হয়, তাহলে আই বহুবচন হবে মিথ্যা। তো এইভাবে দ্বিতীয় নম্বর যেমন ই বচন নো সোশ্যালিস্ট আর নন পেসিফিস্ট, তাহলে এটাকে আমরা বিবর্তন করব। তো বিবর্তন করলেই দেখা যাচ্ছে যে উদ্দেশ্য বিদেহ সেম হয়ে যাচ্ছে। তাহলে এই বচনের বিবর্তন হবে এ বচন, অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট, মানে ননটা উঠে যাবে, পেসিফিস্ট হবে। তো এইভাবে এ বচন যদি সত্য হয়, তাহলে ই বচনের বিবর্ত বচন এ অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট হবে অভিন্ন, সত্য বা অভিন্ন। এভাবে আমরা 2 নম্বর আর 3 নম্বরে যেমন আছে সাম সোশ্যালিস্ট আর নট নন পেসিফিস্ট। তো এটা সোশ্যালিস্ট উদ্দেশ্য ঠিক আছে, বিদেহের মধ্যে আছে নন
পেসিফিস্ট। তো এটাকে আমরা প্রথমে এটা আছে ওবচনে, ওবচনের বিবর্তন করে নিলে হবে। তো ওবচনের বিবর্তন হবে আইবচন। তো আইবচন হবে সাম সোশ্যালিস্ট আর পেসিফিস্ট। তো এইভাবে এবচন যদি সত্য হয় বা অল সোশ্যালিস্ট আর পেসিফিস্ট যদি সত্য হয়, তাহলে ওবচনের বিবর্ত বচন আই সাম সোশ্যালিস্ট আর পেসিফিস্ট হবে সত্য। তো 4 নম্বরে যেমন আছে অল সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট। তো এটাকে আমরা লজিক্যাল ফর্মে নিয়ে নেব, কারণ অল আর নট থাকলে আমরা জানি এটা অবচন হয়। তো লজিক্যাল ফর্ম হলো অবচন সাম সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট। তো এটা অবচন এবচন যদি সত্য হয়, তাহলে অবচন হবে সাম সোশ্যালিস্ট আর নট পেসিফিস্ট হবে মিথ্যা। তো এইভাবে আবর্তন বিবর্তন করে উদ্দেশ্য এবং বিদেহকে মিলাতে হবে, যে বচনটাকে আমরা ধরে সত্য মিথ্যা নির্ণয় করব, সেই বচনের সঙ্গে আমরা নিম্নলিখিত বচনগুলির উদ্দেশ্য বিদেহ মিলিয়ে আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। তো বচনের সত্যতা মিথ্যাত্ব কিভাবে নির্ণয় করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী দিন আমি আবার ক্লাস নেব, তোমরা অনলাইনে ক্লাস ফলো করবে। আর তোমাদের যদি কোনো